আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে একান্ত বৈঠক, এই বৈঠকের সামান্য কিছু বক্তব্য সামনে এসেছে। আর ১.৫ ঘন্টা বৈঠকের প্রায় সবকিছুই এখনো পর্যন্ত অজ্ঞাত রয়েছে এবং বিষয়গুলো সম্ভবত স্পর্শকাতর, জরুরি এবং এই ২ শীর্ষ নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে উভয় নেতাই চাচ্ছেন বা এখন পর্যন্ত আশা করছেন যে তাদের সেই বক্তব্য প্রেসের সামনে না আসুক। তারা দুজন, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এবং জনাব তারেক রহমান সাহেব, তারা সরাসরি তাদের মধ্যকার যে বৈঠক, সেই বৈঠকের গোপন প্রকাশ্য কোনো বিষয় নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেননি। আমরা যতটুকু জেনেছি সেটা হলো কিছু অডিও ফুটেজ, কিছু ভিডিও ফুটেজ। যেমন তাদের সঙ্গে যখন হোটেল লবিতে দেখা হলো, কিংবা যখন জনাব তারেক রহমান সাহেব তার গাড়ি থেকে নামলেন, একেবারে চকচকে নতুন একটি গাড়ি থেকে, রাজকীয় একটা গাড়ি। এ কারণে বললাম যে তার যে আগমন, এটা অনেকটা রাজার মতোই হয়েছে। সেই গাড়ির সামনে পেছনে স্কট ছিল, অর্থাৎ দলীয় নেতাকর্মীদের, এবং সেই গাড়িগুলো যথেষ্ট দামি এবং ভালো গাড়ি ছিল। এবং জনাব তারেক রহমান সাহেব যে গাড়িটিতে এসেছেন, সেটি বর্তমান পৃথিবীতে যে গাড়িগুলো খুব আকর্ষণীয় গাড়ি, ল্যান্ড রোভার কোম্পানির ডিফেন্ডার। এটা অনেকটা স্পোর্টি মডেল এবং অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা বুলেট প্রুফ গাড়ি। এবং আপনারা সবাই জানেন যে জনাব তারেক রহমান সাহেবের গাড়ির প্রতি এক ধরনের একটা ফ্যাসিনেশন রয়েছে, তিনি গাড়ি পছন্দ করেন। তো কাজেই আগামী দিনের প্রধানমন্ত্রীর রূপে তিনি জনাব তারেক রহমান সাহেব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করে আসছেন। তো সেক্ষেত্রে তার অন্য সময়ের যে ক্যাজুয়াল ড্রেস তিনি সাধারণত পরেন, এবার তিনি সেভাবে পরেননি। তার জুতো, তার শার্ট, তার প্যান্ট, তার গাড়ি এবং তার আগমন, সব কিছুর মধ্যেই একটা প্রোটোকল ছিল। দ্বিতীয়ত হলো যে তাকে যারা রিসিভ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে সবচেয়ে কাছের মানুষ। সেখানে প্রেস সেক্রেটারি জনাব শফিক সাহেব ছিলেন। তারপর ওনার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জনাব খলিলুর রহমান সাহেব, তারা একেবারে গাড়ির দরজা খুলে জনাব তারেক রহমান সাহেবকে তারা মানে রিসিভ করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন। এ দৃশ্য আমরা দেখেছি। আবার জনাব তারেক রহমান সাহেব যখন হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠেছেন, তখন আমরা তার এক্সপ্রেশন, তার হাত নাড়ানো, তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি। এর থেকে আমরা যা কিছু আন্দাজ করতে পারি, এটা হলো এই মুহূর্তে আমাদের যাকে বলা হয় মূলধন, আমরা যারা কন্টেন্ট তৈরি করছি। দ্বিতীয়ত, তিনি হোটেল লবি দিয়ে হেঁটে হেঁটে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে খাস কামরাতে গেলেন, তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হলো, সালাম বিনিময় হলো, করমর্দন হলো। তারা মুখোমুখি বসলেন এবং সামান্য কিছু বাক্যালাপ, যেমন সালাম দিলেন, শরীর কেমন, এই যাচ্ছে, আম্মা সালাম দিয়েছেন, এই বক্তব্যগুলো আমাদের সামনে এলো। আর প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে যে ছবি দেওয়া হয়েছে, সেখানে তাদের হাস্যোজ্জ্বল কতগুলো ছবি চলে এসেছে। এইগুলো ছাড়া মূলত আমাদের কাছে আসলে তেমন কোনো তথ্য এবং উপাত্ত নেই। দ্বিতীয়ত, একটি যৌথ সংবাদ সম্মেলন হয়েছে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে। যেমন ধরুন, বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমেরিকাতে গেলেন, আমেরিকার প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা বৈঠক হলো, তারপরে দুই নেতা
হোয়াইট হাউসের লনে দাঁড়িয়ে একটি সংবাদ সম্মেলন করলেন। ঠিক এইরকম না হলেও এটি আরও জাঁকজমকপূর্ণভাবে হয়েছে। অর্থাৎ এই ২ নেতা তারা প্রেসের সামনে না এসে তারা তাদের স্ব গন্তব্যে চলে গেছেন এবং এই ২ নেতার যে গুরুত্বপূর্ণ ২ জন সঙ্গী, জনাব তারেক রহমান সাহেবের সঙ্গী আ আমির খসরু মাহমুদ চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সঙ্গী তিনি হলেন জনাব খলিলুর রহমান। তারা প্রেসের সামনে কিছু কথা বলেছেন। একেবারে সাদামাটা সাধারণ কিছু কথা, যেখান থেকে আমরা জানতে পেরেছি উভয় নেতা শর্ত সাপেক্ষে তারা ২০২৬ সনের ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটামুটি রাজি হয়েছেন। প্রস্তাবটি ছিল জনাব তারেক রহমান সাহেবের পক্ষে। ইট ওয়াজ এ হাম্বল সাবমিশন। তিনি মুরব্বির কাছে খুব বিনয়ের সঙ্গে বলেছেন যে আমাদের দেশে যে রমজান, পবিত্র মাহে রমজান, এই রমজানকে কেন্দ্র করে মানুষের একটা ভাবগাম্ভীর্য, কর্মব্যস্ততা এবং অর্থনৈতিক লেনদেন থাকে। তার সঙ্গে সঙ্গে প্রকৃতি বিরূপ থাকে। কাজেই প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন এপ্রিল মাসে, ঠিক সেই সময়টাতে নির্বাচনটা আসলে আমাদের পুরো ১৮ কোটি মানুষের জন্য আনন্দদায়ক হবে না, স্বস্তিদায়ক হবে না। ভোটার উপস্থিতি কঠিন হয়ে যাবে এবং প্রকৃতিও এই সময়টিতে ভীষণ রকম বিরূপ থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের মাটি মানুষ সম্পর্কে অওয়াকিবহাল। তিনি এই কথাতে দ্বিমত করতে পারেন না। তো তিনি বলছেন যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের একটা কাউন্টার প্রস্তাব ছিল, ফেব্রুয়ারি মাসে নির্বাচন করা যায় কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন হ্যাঁ, করা যেতে পারে। এই সময়টার মধ্যে আমরা যে প্রস্তুতিগুলো নিচ্ছি, সেই প্রস্তুতি হলো এপ্রিলকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি নিয়েছি বা নিচ্ছি নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটিকে যদি একটু এগিয়ে আনা যায়, প্রস্তুতি যদি আরও দ্রুততার সাথে করা যায়, যেটা ইলেকশন কমিশন করবে সেইগুলো, তার সঙ্গে সঙ্গে তার যে অন্যান্য বিষয়গুলো রয়েছে, যেমন বিচার, শেখ হাসিনা এবং তার যারা দোষী রয়েছেন তাদের বিচার, এরপর সংস্কার, এই বিষয়গুলো যদি হয়ে যায় তাহলে অসুবিধা নেই। তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে অসুবিধা নেই। এই হলো কথার মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু এই বৈঠকের পর আলোচনা কিছুতেই থামছে না। বিএনপির মধ্যে ঠিক ওইরকম মতদ্বৈততা দেখা যাচ্ছে না, কিন্তু যারা জনাব তারেক রহমান সাহেবের ভক্ত এবং বিএনপির একেবারে ডেডিকেটেড যারা নেতাকর্মী রয়েছেন, তারা ভীষণ খুশি। তাদের কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাস এলো বুঝি, একেবারে চোখ বুজতে বুজতে চলে আসবে কালকে পরশু। তারপর একটা নির্বাচন হবে, ৭০% বা ৮০% মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বেশিরভাগ আসনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে এবং জনাব তারেক রহমান সাহেব আমাদের এই বাংলাদেশের মাটিতে পা দিবেন প্রধানমন্ত্রীর রূপে। এই স্বপ্ন এখন বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে পেয়ে বসেছে। ফলে তারা ওই যে হোটেলে ঢোকার সময় তারেক রহমান সাহেবের হাঁটা, হাত নাড়ানো, তার যে পোশাক পরিচ্ছদ এবং তার গাড়ির বহর, সব মিলিয়ে সব কিছুর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজস্বিকতা তারা দেখতে পাচ্ছেন। আবার বিএনপির কিছু নেতাকর্মী আছেন সিনিয়র পর্যায়ে, তাদের মধ্যে চাপা অভিমান রয়ে গেছে যে এই বিষয়টা আমাদের সঙ্গে আরেকটু আলোচনা করলে ভালো হতো, আরেকটু কাছাকাছি আসলে ভালো হতো, আমাকে এর সাথে যদি ইনক্লুড করা যেত। আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব একা গেলেন, সেখানে যদি ৩ সদস্যের আরও কেউ যেতেন তাহলে কেমন হতো। তো এই কথাগুলো নিয়ে এখনও কিন্তু প্রকাশ্যে দলের মধ্যে কোনো কথা হচ্ছে না, কিন্তু বাইরে থেকে এই জিনিসগুলো বোঝা যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির যারা সহযোগী হয়ে পড়েছিলেন এই সময়টিতে, যারা মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিএনপির যে চাপ, সেই চাপ প্রয়োগ করার ক্ষেত্রে অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করছিলেন ছোট ছোট ৪-৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
তারা এই সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান সাহেবের এই বৈঠকের পরে ভীষণ রকম বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছেন। এর কারণ হলো মধ্যে যে একটা মূলা ছিল বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিব্রত করা, তাকে ভয় দেখানোর যে বিষয়টি ছিল, এই কর্মে যারা নিয়োজিত ছিলেন তাদের এখন আর গুরুত্ব দলের কাছে থাকবে না, বিএনপির কাছে থাকবে না। এই গেল একটা সমস্যা। ২ নম্বর সমস্যা হলো যে বিএনপির একটা বিরোধী শিবির তৈরি হয়ে গিয়েছিল। সেটা ছাত্র শিবির বলেন, এনসিপি বলেন কিংবা জামাত বলেন বা অন্য ইসলামিক যে দলগুলো, যারা নিজেরা ঐক্যবদ্ধ হয়েছিল বিএনপির বিপক্ষে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহায্যকারী শক্তিরূপে তারা এই গত ১০ মাসে আনকন্ডিশনালি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট দিয়ে গেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি যখন বিএনপির সঙ্গে একটা সংযোগ স্থাপন করে ফেলেছেন, তখন তার যারা পুরনো বন্ধু তাদের অভিমান হয়েছে, তাদের বিশ্বাস নষ্ট হয়েছে এবং এখানে বিএনপির সঙ্গে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সংযোগ স্থাপিত হয়ে যায়, তাহলে তাদের যে গুরুত্ব জাতীয় রাজনীতিতে, এটা অক্সিলারি ফোর্স হিসেবে থেকে যাবে। মানে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের দয়া কিংবা জনাব তারেক রহমান সাহেবের দয়া, এটার উপরে কিন্তু নির্ভর করবে তাদের ভবিষ্যৎ। আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্টলি, ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ এককভাবে, স্বাধীনভাবে মুভ করে জনগণের ভোট পেয়ে সংসদে একটা ভালো প্রতিনিধিত্ব করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মূল বিরোধী দলরূপে কার্যকর ভূমিকা রাখবেন, এরকম রাজনৈতিক দল আসলে আওয়ামী লীগ ছাড়া বিএনপির বিকল্প কেউ নেই। তাদেরকে, অর্থাৎ অন্যান্য যে ছোট ছোট দলগুলো আছে, তাদেরকে অবশ্যই বিএনপি অথবা আওয়ামী লীগের অক্সিলারি ফোর্স হতে হবে, সাহায্যকারী শক্তি হতে হবে, মিত্র হতে হবে, জোটভুক্ত হতে হবে। এটাই আমরা দেখে এসেছি যাকে বলে অতীতকালে। এর বাইরে আমরা দেখেছি নানা রকম কিংস পার্টি, এবং বাংলাদেশে কিংস পার্টি প্রথম শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে। তিনি মুসলিম লীগকে রিভাইভ করেছিলেন, তার অনুগত শক্তিরূপে জামাতকে রিভাইভ করেছিলেন এবং নিজের দল তিনি ক্ষমতায় থেকেই তিনি গঠন করেছিলেন। তারপরে ওই যে কিংস পার্টি গঠন করার যে প্রক্রিয়া শুরু হলো, ওটা আর থেমে থাকেনি। এরশাদ জামানাতে একেবারে আসম আব্দুর রব সাহেবের নেতৃত্বে যে একটা গৃহপালিত বিরোধী দল হলো, এখন পর্যন্ত ওই রেকর্ড, মানে গৃহপালিত বিরোধী দলের যে রেকর্ড, কেউ ভাঙতে পারেননি। এবং যারা একবার গৃহপালিত বিরোধী দল হয়েছেন, ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সবার জীবনই নানা রকম কষ্ট, দুর্ভোগ, দুর্দশা চলে এসেছে। এবং যারা এই গৃহপালিত বিরোধী দল বানিয়েছেন, অর্থাৎ যারা হয়েছেন এবং যারা বানিয়েছেন, এখানে কর্তা এবং কর্মী উভয়ই অপমানিত, লাঞ্ছিত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে। এরশাদ সাহেব আসম আব্দুর রব সাহেবের মতো মানুষদেরকে বিরোধী দল বানিয়েছেন, যারা একসময় বাংলাদেশের রাজনীতিতে কিংবদন্তি ছিলেন। আবার সেই এরশাদ সাহেব আওয়ামী লীগ জামানাতে যাকে বলা হয় গৃহপালিত বিরোধী দল হয়ে পড়েছিলেন। এখন আওয়ামী লীগ এরশাদ সাহেবকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিল এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে, যদি আওয়ামী লীগের কাছে প্রস্তাব যায় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নিকট থেকে এবং বিএনপির নিকট থেকে, এবং তারা দুজন অর্থাৎ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাজি হন এবং তারা যদি চান সম্মিলিতভাবে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে গৃহপালিত বিরোধী দল রূপে, আমার কাছে মনে হচ্ছে না যে আওয়ামী লীগ রাজি হবে না। আওয়ামী লীগ একেবারে এরশাদ সাহেবের মতো বা আসম আব্দুর রব সাহেবের চাইতে অনেক বেশি তৎপরতা দিয়ে দেখিয়ে তারা আসবে এবং ফুলের মালা, তার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফুলের মালা দেবে এবং তারেক রহমান সাহেবকে দেবে। এটাই হলো ইতিহাসের নির্মম পরিণতি। এবং এখানে আওয়ামী লীগের যে চেইন অফ কমান্ড, এই ধরনের প্রস্তাব যদি একেবারে প্রকাশ্যে দেওয়া হয় যে আমরা আওয়ামী লীগকে চাচ্ছি,
ডক্টর মোহাম্মদ ইউনূস চান যে আমরা আওয়ামী লীগকে চাচ্ছি, কিন্তু শর্ত হলো যে এই লোকগুলো থাকবে না যারা কনভিক্টেড, যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে। এর বাইরে যেকোনো লোক, আমরা যে সমস্ত মামলাগুলো হয়েছে সেগুলো আমরা মিনিমাইজ করব এবং উইদিন ১ মাসের মধ্যে এই মামলাগুলো ফাইনাল করে ফেলব। মামলা থাকবে অথবা থাকবে না। এবং সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগকে রিকনসিলিয়েশন করা হয়, গৃহপালিত বিরোধী দল হওয়ার জন্য আপনি দেখবেন যে কীভাবে হুড়োহুড়ি শুরু হয়ে যায় রীতিমতো। এবং একই অবস্থা কিন্তু ৭৫ থেকে একেবারে ১৯৮৬ সন পর্যন্ত আওয়ামী লীগও কিন্তু এরশাদের জমানাতে ৮৬ সনের যে নির্বাচনটা হয়েছিল ওটা মূলত গৃহপালিত বিরোধী দলের প্রথম মহড়া। আর দ্বিতীয় মহড়ায় মানে একেবারে যাকে বলা হয় কোনো রকম লাজ লজ্জা ছেড়ে ৮৮ নির্বাচনে আসম আব্দুর রব গৃহপালিত বিরোধী দল হয়েছিলেন। তো এটা হলো বাস্তবতা। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি মাত্র ৫০ থেকে ৬০টি সিট পায়, তাকে যদি কনফার্ম করা হয় যে এই ৬০টি সিটে আপনাদেরকে ছাড় দেওয়া হবে বা আপনাদেরকে পাশ করিয়ে নেওয়া হবে, অথবা আপনারা সেখানে প্রতিযোগিতা করে পাশ করে আসবেন, বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি হবে। এবং সেক্ষেত্রে ওই যে অক্সিলারি যে ফোর্সগুলো আছে সেইগুলোর একেবারে মূল্য শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে শুধুমাত্র জামাত এবং জাতীয় পার্টি এই দুটো রাজনৈতিক দল ২০ থেকে ২৫টি করে সিট নিয়ে আসবে। একটা সুন্দর পার্লামেন্ট হবে, ৭৯-র মতো একটা চমৎকার পার্লামেন্ট হবে। অর্থাৎ ধরুন বিএনপি কিছু সিট পেল, এনসিপি কিছু সিট পেল, তারপরে অন্যান্য সব মিলে এটা প্রতিযোগিতার মাধ্যমে এই জিনিসগুলো করা সম্ভব হবে। এবং সেই কাজগুলো হতে পারে এই আশঙ্কায় এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা জুটেছেন গত ১০ মাসে, এর মধ্যে অসংখ্য কিংস পার্টি আছে। এর মধ্যে নাম জানা অজানা অন্তত ৬০ থেকে ৭০টি কিংস পার্টি তো আছেই। তো তাদের যে বিরাট একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে। ফলে চারিদিকে খুব ভীষণ রকম সমালোচনা হচ্ছে। ১ ২ নম্বর হলো যে আরেকটি বক্তব্য, সেটা হলো যেটি তারেক রহমান সাহেবের মুখ থেকে আমরা শুনিনি, ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকেও আমরা কিন্তু শুনিনি। সেটা হলো যে বিএনপি চায় আগামীতে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংটা রয়েছে এটাকে তারা কাজে লাগাতে চান। তো সেক্ষেত্রে তাকে রাষ্ট্রপতি হিসেবে বিএনপি চাইতে পারে, তাকে রাষ্ট্রপতির পদমর্যাদায় একটা স্পেশাল যাকে বলা হয় এনভয় বা বিশেষ দূত, শুভেচ্ছা দূত হিসেবে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাকে নিয়োগ দেওয়া যেতে পারে। অথবা তাকে ন্যায়পাল হিসেবে ধরুন তাকে নিয়োগ দেওয়া হলো একটা অফিস করে, রাষ্ট্রের দীর্ঘদিন থেকে তো আমরা ন্যায়পাল চাচ্ছি, এটা নিয়ে কিন্তু বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে। তো এটা বিএনপির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা বন্ধুত্ব করার জন্য, সমঝোতা করার জন্য, তাকে একটা সেফ এক্সিট দেওয়ার জন্য, এটা বলতে গেলে বিএনপির একটা কৌশল। এবং এই কৌশল সবাই করে। অতীতে আওয়ামী লীগ জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে নিয়েছে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে। শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে তাদের অনেক যাকে বলা হয় ক্ষতি হয়েছে, অনেক দুঃখ বেদনার কারণ ছিল, কিন্তু তারপর তারা তাকে নিয়েছেন ব্র্যান্ডিংয়ের জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির সঙ্গে যদি একটা সমঝোতা হয় সেক্ষেত্রে